বিছিয়ে রাখলো টেবিলের উপরে। তারপর খুব শান্ত গলায় শুধু একবার বলল, ঠিক আছে। অরিন্দম ঘুরে দাঁড়ালো প্রস্থানের দিকে। তার কাঁধটা যেন এক অদৃশ্য যন্ত্রণায় একটু ঝুঁকে পড়েছে। ঠিক সেই মুহূর্তে কনফারেন্স রুম থেকে প্রায় পাগলের মতো দৌড়াতে দৌড়াতে বেরিয়ে এলেন মিস্টার সান্যাল। তার চোখ স্থির হয়ে আছে দরজার দিকে পা বাড়ানো ওই ছন্নছাড়া মানুষটার উপরে। অফিসের মূল দরজার দিকে পা বাড়িয়েছে অরিন্দম। তার কাঁধটা সামনের দিকে একটু ঝোঁকা, যেন নন্দিতার ছুঁড়ে দেওয়া সেই অপমানের ভারী পাথরটা সে একাই বয়ে নিয়ে যাচ্ছে। পুরো অফিস তখন শ্মশানের মতো নিস্তব্ধ। নন্দিতার বুকে তখনও রাগের আগুন জ্বলছে, আর তার সহকর্মী রিমার ঠোঁটে লেগে আছে এক অবজ্ঞার হাসি। ঠিক সেই মুহূর্তে নিস্তব্ধতা খানখান করে দিয়ে পেছন থেকে এক কাঁপা কাঁপা অথচ জোরালো কণ্ঠস্বর ভেসে এলো, স্যার প্লিজ একটু দাঁড়ান। সবাই চমকে ঘুরে তাকালো। কোম্পানির চিফ টেকনোলজি অফিসার, অত্যন্ত রাশভারী মানুষ মিস্টার সান্যাল প্রায় দৌড়াতে দৌড়াতে কনফারেন্স রুম থেকে বেরিয়ে এসেছেন। তার চোখে মুখে এক অদ্ভুত বিস্ময় আর এক স্বস্তির ছায়া। তিনি সোজা ছুটে গেলেন দরজার দিকে এগিয়ে যাওয়া ওই ছন্নছাড়া মানুষটার দিকে। পুরো অফিস, নন্দিতা, রিমা সবাই রুদ্ধশ্বাসে দেখল এই অবিশ্বাস্য দৃশ্য। মিস্টার সান্যাল, যিনি এই কোম্পানির মালিক ছাড়া কাউকে পরোয়া করেন না, তিনি শার্ট আর পুরনো জিন্স পরা ওই সাধারণ মানুষটার সামনে দুহাত জোর করে দাঁড়িয়ে আছেন। তার মাথাটা শ্রদ্ধায় সামান্য নোয়ানো। আমি বিশ্বাস করতে পারছি না, আপনি আপনি আমাদের অফিসে। হে ঈশ্বর, আপনি আমাদের প্রার্থনা শুনেছেন। মিস্টার সান্যালের গলা আবেগে বুঝিয়ে আসছে। অরিন্দম শান্ত চোখে সান্যালের দিকে তাকালো। তার মুখভঙ্গিতে কোনো পরিবর্তন নেই, নেই কোনো উচ্ছ্বাস বা বিরক্তি। সে শুধু বলল, সান্যাল, অনেকদিন পর দেখা। মিস্টার সান্যাল প্রায় কেঁদে ফেলার উপক্রম করে বললেন, স্যার আমাদেরকে বাঁচান। সার্ভার হ্যাক হয়ে গেছে। কোর আর্কিটেকচার ব্রেক করে ওরা ডেটাবেসে ঢুকে পড়েছে। আমি সবাইকে বলছিলাম এই এনক্রিপশন ভাঙার ক্ষমতা এশিয়ার মধ্যে শুধু একজনেরই আছে, আর ঈশ্বর আজ স্বয়ং সেই এসএনকে আমাদের দোরগোড়ায় পাঠিয়েছেন। স্যার প্লিজ দয়া করুন, আপনি ছাড়া এই জানসামোয়ার আর কেউ আটকাতে পারবে না। এসএন শব্দ দুটো যেন বজ্রপাতের মতো আছড়ে পড়ল নন্দিতার কানে। তার মনে হলো পায়ের তলার কার্পেটটা যেন কেউ সজোরে টান মেরে সরিয়ে নিয়েছে। তার বেকার অপদার্থ স্বামী অরিন্দম সেনই কি তবে আইটি দুনিয়ার সেই কিংবদন্তি হ্যাকার এসএন, যাকে এক নজর দেখার জন্য বড় বড় টেক জায়ান্টরা মুখিয়ে থাকে? নন্দিতার চোখ বড় বড় হয়ে গেছে, শ্বাস আটকে আসছে। সে রিমার দিকে তাকালো। রিমার হাঁ করা মুখের চোয়াল যেন ঝুলে পড়েছে, চোখের পাতা পড়ছে না। একটু আগের সেই ব্যঙ্গের হাসিটা যেন কর্পূরের মতো উবে গেছে। অরিন্দম ঘাড় ঘুরিয়ে একবার নন্দিতার দিকে তাকালো। সেই দৃষ্টিতে কোনো রাগ নেই, কোনো প্রতিশোধের আগুন নেই, আছে শুধু এক শীতল জমাট বাঁধা বরফের মতো উদাসীনতা। তারপর সে সান্যালের দিকে তাকিয়ে বলল, সিস্টেম কোথায় সান্যাল? আমাদের হাতে কিন্তু সময় খুব কম। পরের আধা ঘন্টা গোটা অফিসের মানুষ সাক্ষী থাকলো এক অবিশ্বাস্য জাদুর। অরিন্দম যখন মেইন সার্ভার টার্মিনালের সামনে রাখা রিভলভিং চেয়ারটায় বসলো, তাকে আর সেই ব্যালকনিতে বসে থাকা অলস মানুষটা বলে মনেই হচ্ছিল না। তার চোখের দৃষ্টি এখন বাজ পাখির মতো তীক্ষ্ণ। কিবোর্ডের ওপরে তার আঙুলগুলো যেন কোনো সুদক্ষ পিয়ানো বাদকের মতো ঝড় তুলেছে। স্ক্রিনের বুকে ছুটে চলা অসংখ্য সবুজ আর লাল কোডের আলো প্রতিফলিত হচ্ছে তার মায়াবী চোখে। বড় বড় সাইবার এক্সপার্টরা যারা একটু আগে ঘেমে একসা হচ্ছিলেন, তারা এখন অরিন্দমের পেছনে মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে দেখছেন কিভাবে একটা মানুষের মস্তিষ্ক যন্ত্রের চেয়েও দ্রুত কাজ করতে পারে। কোথাও এক চুলো কাঁপুনি নেই, কোনো দ্বিধা নেই। নন্দিতা দূরে পাথর হয়ে দাঁড়িয়ে আছে। সে দেখছে যে হাত দুটোকে সে অপদার্থ বলে অবজ্ঞা করেছে, যে হাত থেকে সে ফাইল ছুঁড়ে ফেলে দিয়েছে, আজ সেই হাত দুটো কি অবিশ্বাস্য দক্ষতায় হাজার হাজার মানুষের ভবিষ্যৎ বাঁচিয়ে দিচ্ছে। তার অহংকারের কাঁচের প্রাসাদটা একটু একটু করে ভাঙতে শুরু করেছে। মাত্র 28 মিনিটের মাথায় কিবোর্ডে শেষবারের মতো এন্টার কিটা চাপল অরিন্দম। স্ক্রিনের সেই লাল খুলির চিহ্নটা একটা গ্লিচ দিয়ে মিলিয়ে গেল, আর সেই জায়গায় ফুটে উঠল একটা স্নিগ্ধ সবুজ মেসেজ, সিস্টেম রিকভার্ড, ডেটাবেস সিকিউরড। গোটা অফিস যেন একসঙ্গে প্রাণ ফিরে পেল। এক মুহূর্তের নিস্তব্ধতা, তারপরই ফেটে পড়ল বাঁধ ভাঙা হাততালি। মিস্টার সান্যাল আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি এগিয়ে এসে অরিন্দমকে জড়িয়ে ধরলেন। ইউ আর জিনিয়াস স্যার, আপনি আজ শুধু এই কোম্পানিকে নয়, হাজার হাজার কর্মীর অন্ন বাঁচিয়েছেন। আপনার এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। অরিন্দম খুব আলতো করে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো। সে কোনো কথা বলল না। টেবিলের এক কোণে রাখা তার পুরনো মলিন ব্যাগটা কাঁধে তুলে নিল। চারপাশের মানুষগুলো যারা একটু আগেও তাকে ভিখারির চোখে দেখছিল, তারা এখন সসম্ভ্রমে রাস্তা ছেড়ে দুপাশে দাঁড়িয়ে আছে। রিমা লজ্জায় মাথা নিচু করে নিজের জুতোর ডগার দিকে তাকিয়ে আছে। অরিন্দম ধীর পায়ে হেঁটে চলল লিফটের দিকে। সে একবারের জন্য ঘাড় ঘুরিয়ে নন্দিতার দিকে তাকালো না।
নন্দিতা দাঁড়িয়ে রইল তার নিজের তৈরি করা অপমানের ধ্বংসস্তূপের মাঝখানে। অনুশোচনার এক তীব্র আগুন তখন তার বুকের ভেতরে দাউ দাউ করে জ্বলতে শুরু হয়েছে, কিন্তু তখন বড্ড বেশি দেরি হয়ে গেছে। অফিসের বাইরের আকাশটা ততক্ষণে মেঘে ঢেকে গেছে। শহরের বুকে নেমে এসেছে অবিরল ধারার বৃষ্টি। পার্কিং লটের নিয়ন আলোগুলো বৃষ্টির ছাটে কেমন যেন ঝাপসা আর বিষণ্ণ দেখাচ্ছে। অরিন্দম ধীর পায়ে হেঁটে যাচ্ছে পার্কিং লটের দিকে। তার পরনের সেই মলিন শার্টটা বৃষ্টিতে ভিজে গায়ের সঙ্গে লেপ্টে গেছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। আর হাঁটার ভঙ্গিতে নেই কোনো জয়ের উল্লাস, বরং আছে এক অদ্ভুত ক্লান্তি, এক দীর্ঘ নীরবতা আর ক্লান্তি। ঠিক সেই সময় পেছন থেকে ছুটে এলো নন্দিতা। তার হাই হিলের শব্দ বৃষ্টির একটানা আওয়াজকে চিরে দিল। সে কোনো ছাতা নেয়নি। চোখের জল আর বৃষ্টির জল মিলেমিশে একাকার হয়ে তার মেকআপ ধুয়ে মুছে এক অদ্ভুত শূন্যতা তৈরি করেছে মুখে। অরি, অরি প্লিজ দাঁড়াও। নন্দিতা প্রায় আর্তনাদ করে উঠল। অরিন্দম থমকে দাঁড়ালো, কিন্তু পেছন ফিরে তাকালো না। নন্দিতা ছুটে এসে পেছন থেকে অরিন্দমের ডান হাতটা দুহাতে জড়িয়ে ধরল। অরি, আমাকে ক্ষমা করে দাও। আমি অন্ধ হয়ে গেছিলাম। বাইরের এই মিথ্যে চাকচিক্য, রিমাদের দামি জীবনযাপন, এসবের মোহে আমি আসল সত্যিটা দেখতেই পাইনি। তুমি এত বড় মাপের মানুষ, আমাকে একবারও বলনি কেন? প্লিজ অরি, চলো বাড়ি ফিরে যাই, আমি সব ঠিক করে নেব। নন্দিতার গলা কান্নায় বুঝে আসছে। সে প্রায় অরিন্দমের কাঁধে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠল। অরিন্দম খুব আলতো করে কিন্তু এক অনতিক্রম্য কাঠিন্যের সঙ্গে নন্দিতার হাতটা নিজের হাত থেকে ছাড়িয়ে নিল। সে আস্তে করে ঘুরে দাঁড়ালো। বৃষ্টির শব্দের মাঝেও অরিন্দমের গলাটা বড্ড শান্ত, বড্ড শীতল শোনালো। সেই গলায় কোনো রাগ নেই, আছে শুধু এক জমে যাওয়া বরফের স্তূপ। আমি তোমাকে বলিনি নন্দিতা, কারণ আমি একটা উত্তর খুঁজছিলাম। অরিন্দম স্থির দৃষ্টিতে তাকালো নন্দিতার চোখের দিকে। কিসের উত্তর? নন্দিতা ফুপিয়ে উঠল। 3 বছর আগে আমার তৈরি করা একটা কোডিং এর লুপ হোল দিয়ে হ্যাকারেরা আমার মেন্টরের সিস্টেমে ঢুকে পড়েছিল। আমার একটা ভুলের জন্য আমার গুরুর সারা জীবনের পরিশ্রম ধুলোয় মিশে যায়। সেই অপরাধবোধ, সেই ডিপ্রেশন আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আর আমি কিবোর্ড ছুঁতেই পারতাম না, আমার হাত কাঁপতো। আমি নিজেকে গুটিয়ে নিয়েছিলাম পৃথিবীর কাছ থেকে। অরিন্দম একটু থামলো, একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলতে শুরু করলো। আমি ভেবেছিলাম আমার এই গভীর অন্ধকারে তুমি আমার পাশে থাকবে, ঠিক যেমনটা ইউনিভার্সিটির সেই দিনগুলোতে তুমি আমার হাত ধরেছিলে। আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, আমার স্ট্যাটাস বা ব্যাংক ব্যালেন্সকে নয়। কিন্তু আমি ভুলছিলাম নন্দিতা। তুমি ভালোবাসতে একটা সফল মানুষকে। আমার ব্যর্থতার অন্ধকারকে আপন করে নেওয়ার মতো ভালোবাসা তোমার ছিল না। আমি ভুল করেছি অরি, আমি সত্যি খুব বড় ভুল করেছি। নন্দিতা প্রায় রাস্তায় বসে পড়ার উপক্রম হলো। আমাকে শুধু একটা সুযোগ দাও, আমি আর কোনোদিনও তোমাকে অবজ্ঞা করব না, আর কোনোদিনও ডিভোর্সের কথা মুখেও আনবো না, প্রমিস করছি। অরিন্দম ম্লান হাসল। সেই হাসিতে এক রাশ অবজ্ঞা আর এক বুক ভাঙা কষ্ট মিশেছিল। কিছু কিছু ভাঙন এমন হয় নন্দিতা, যার কোনো ক্ষমা থাকে না, যার কোনো দিন জোড়া লাগে না। তুমি আজ অফিসের সবার সামনে শুধু আমাকে অপমান করনি, তুমি আমাদের সেই ফেলে আসা বসন্তের দিনগুলোকে সবার সামনে নগ্ন করেছো। তুমি আমার দারিদ্রতা নিয়ে হাসাহাসি করেছো, আমার আত্মসম্মানকে টুকরো টুকরো করে দিয়েছো। নন্দিতা দুহাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল। প্লিজ অরি, আমাকে এমন শাস্তি দিও না। শাস্তি আমি দিচ্ছি না নন্দিতা, সময় দিচ্ছে। অরিন্দম ঘুরে দাঁড়ালো অন্ধকারের দিকে। তুমি মুক্তি চেয়েছিলে না সবার সামনে, আমি তোমাকে মুক্তি দিলাম। কাল সকালেই ডিভোর্স পেপারে আমার সই পেয়ে যাবে। ভালো থেকো নন্দিতা। আর কোনো কথা নয়। অরিন্দম আর একবারের জন্য পেছন ফিরে তাকালো না। বৃষ্টির অবিরল ধারার বুক চিরে সে হেঁটে চলে গেল এক নতুন একাকী পথের দিকে। আর পেছনে পড়ে রইল নন্দিতা। পার্কিং লটের কনকনে ঠান্ডা ভেজা মাটিতে হাঁটু গেড়ে বসে এসে অঝরে কাঁদতে লাগলো। আজ তার কাছে টাকা আছে, স্ট্যাটাস আছে, অফিসের বড় চাকরি আছে, কিন্তু সেই মানুষটা নেই যে তার শূন্য জীবনে একমাত্র পূর্ণতা ছিল। অহংকারের কাঁচের প্রাসাদ আজ ভেঙে চুরমার, পড়ে আছে শুধু এক অনুশোচনার অনন্ত দহন। বন্ধুরা, গল্পের এই পরিণতি কি ঠিক হলো? অরিন্দমের কি উচিত ছিল নন্দিতাকে ক্ষমা করে দেওয়া, নাকি সে যা করেছে সেটাই ঠিক? আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।